নন্দন একজন কৃষক ছিল। ও নিজের কোনো জমি ছিল না, তাই ও লালার ক্ষেতে কাজ করত। ও সারা দিন ক্ষেতে কাজ করত, আর যখন ফসল কাটানো হতো তখন লালাজি ওখানে চলে আসতো। আরে বাহ বাহ, গোলু মলু সব সবজি নিয়ে চলো। আরে লালাজি, আমার ভাগটা তো আমি ভুলে গেছি। লালা ওর লোকদের ইশারা করলো, আর ওর লোকেরা কিছু সবজি আর ধান আলাদা করে দিল। লালাজি, এটা তো কম। আচ্ছা, তুই এখন বড় বড় কথা বলছিস? হ্যাঁ, তুই আমায় বলবি কোনটা কম আর কোনটা বেশি। লালাজি, এটা আমার প্রাপ্য। আমি সারাদিন আপনার খেতে কাজ করি, তাই আমাকে তো আমার প্রাপ্যটা দিতেই হবে। হ্যাঁ, বড় বড় কথা বলছিস তুই? দাঁড়া, তোর আমার খেতে কাজ করার হলে কর, তুই এইটুকুই ভাগ পাবি, বুঝেছিস? লালাজির লোকেরা বাকি সব আনাজ আর সবজি নিয়ে নিল আর ওখান থেকে চলে গেল। নন্দন হতাশ হয়ে পড়ল। আমি এখন এত অল্প সবজি বেচে আর কত টাকাই বা কামাবো? হে ভগবান, আমায় কিছু তো সাহায্য করো। ওই সবজি আর আনাজ নিয়ে নন্দন বাজারে গেল। ওখানেও ব্যবসায়ীকে সবজি বিক্রি করলো। এই সব সবজির দাম 500 টাকা, আর এই ধানের হলো 1000 টাকা। এই নাও ভাই। সারা মাস কাজ করে নন্দন মাত্র 1500 টাকা পেল। ও হতাশ হয়ে পড়ল আর ওর বাড়ির দিকে যেতে লাগলো। রাস্তায় ওর একটা বুড়ির সাথে দেখা হলো। বাবু, আমায় একটু সাহায্য করবে? 2 দিন ধরে কিচ্ছু খাইনি। যদি তোমার কাছে কোনো খাবার থাকে তাহলে আমায় দাও। আমার কাছে তো খাবার মতো কিছুই নেই। তাহলে আমাকে কিছু টাকাই দাও বাবু, আমি কিছু খেয়ে নি। নন্দন ওর পকেটে হাত দিল। ওতে মাত্র 1500 টাকা ছিল। নন্দন একটা 100 টাকার নোট ওই বুড়ি মহিলাকে দিয়ে দিল। তোমার নিজের টাকার অভাব আর তুমি আমায় টাকা দিচ্ছ বাবু। ভগবান তোমার সব সময় মঙ্গল করুন, সুখে থেকো। নন্দন ওখান থেকে চলেই যাচ্ছিল, তখন ওই বুড়ি মহিলা ওকে আটকালো। দাঁড়াও বাবু, তুমি আমায় সাহায্য করেছো, আমিও তোমাকে কিছু দিতে চাই। আমার কাছে বেশি কিছু তো নেই, কিন্তু এটা টমেটোর চারা। এটা তোমার বাড়ির বাগানে পুঁতে দিও। নন্দন ওই টমেটোর চারা নিল আর ওখান থেকে চলে গেল। বাড়ি পৌঁছে ও সব কিছু ওর বউকে বলল। লালা দিনের পর দিন রক্ত চুষে খাচ্ছে, ও কোনোদিনও আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। ও তো ওরকমই অসভ্য লোক, কিন্তু তুমি ভালো করেছো ওই বুড়ি মহিলাকে টাকা দিয়ে। অন্তত উনি একবেলা তো খেতে তো পারবে। দাও, এই চারাটা আমি লাগিয়ে দিচ্ছি। মিনা ওই চারাটা বাগানে পুঁতে দিল। পরের দিন সকালে সূর্যোদয়ের পরে মিনা চারায় জল দিতে বাড়ির বাইরে এলো, আর টমেটো চারাকে দেখে অবাক হয়ে গেল। আরে কি গো, শোনো, তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে? ওই দেখো, টমেটো গাছে সোনালি টমেটো। এটা সোনালি টমেটো না, সোনার টমেটো। মানে ওই বুড়ি মহিলা আমাকে জাদুর টমেটো চারা দিয়ে গেছেন? উনি কোনো সাধারণ মহিলা ছিল না, উনি কোনো ভগবান ছিল, ভগবান। মিনার এই কথা বলার পরে ওই চারা থেকে ধোঁয়া বেরোলো, আর ওই বুড়ি মহিলাকে দেখা গেল। ভগবান সবার কাছে নিজে আসতে পারে না, তাই ভালো লোককে চেনার জন্য উনি আমাদের পাঠিয়েছেন। নন্দন, তুমি ভালো মানুষ, তাই এই সোনার টমেটো গাছ আমি তোমায় দিয়েছি। এই গাছটা রোজ একটা করে সোনার টমেটো দেবে, কিন্তু সাবধানে থেকো। যদি কেউ এই গাছটা নেয়ার চেষ্টা করে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। ওই ধোঁয়া আকাশের দিকে উড়ে গেল, আর নন্দন আর মিনার তো কপালই খুলে গেল। ওই সোনার টমেটো বিক্রি করে নন্দন নিজের ক্ষেত কিনে নিল, আর নন্দনের ছোট্ট বাড়ি এখন 2 তলা বাংলো হয়ে গেল। নন্দন আর ওর বউ মিনা এখন খুব খুশি ছিল। সোনার টমেটোর কথা সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর লালাও এই কথা জানতে পারল। সোনার টমেটো,
ওই সোনার টমেটো গাছের জন্য নন্দন রাতারাতি বড়লোক হয়ে যাবে? ওই গাছটা আমার চাই, যেভাবেই হোক আমার চাই। চলো, তোমরা সবাই চলো। লালা রেগে মেগে নন্দনের বাড়িতে গেল। নন্দন, নন্দন, বাইরে বেরো। কে কে ক্ষুধার্ত কুকুরের মতো চিৎকার করছে? তোর এত বড় সাহস, তুই আমাকে ক্ষুধার্ত কুকুর বললি? ভুল হয়ে গেছে লালাজি, আপনাকে তো শুয়োর বলা উচিত ছিল, তাই না? হাসছিস? আমার ওপর হাসছিস? 2 পয়সা হয়েছে বলে তোমরা দুজন আমার মজা ওড়াচ্ছ? বলু বলু, নন্দনের বউকে ধরে ফেল। ভোলু মোলু তখনই মিনার হাত বেঁধে দিল। আরে আরে, এ কি করছো? চল আমাদের সাথে। ছেড়ে দাও আমায়। আমার বউকে ছেড়ে দে, ছেড়ে দে লালাজি। এইবার তো পথিক এসেছে পথে। তুই তোর বউকে যদি চাস তাহলে ওই সোনার টমেটো গাছ আমাকে দিয়ে দে আর বউকে নিয়ে নে। কিন্তু সাবধান থেকো, যে এই গাছটা তুলতে চাইবে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। নন্দনের বুড়ি মহিলার কথা মনে পড়ল আর ওর মুখে হাসি ফুটল। আমি দেব, আমি তোমাকে ওই গাছ দেব, কিন্তু তোমাকে নিজে ওই গাছটা মাটি থেকে তুলতে হবে। বাবা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা আর কি বড় ব্যাপার। নন্দন লালাকে বাগানে নিয়ে গেল। ওই হলো সোনার টমেটো গাছ। বাবা বাবা, এখন এই গাছ পুরো আমার হয়ে যাবে। লালা যে গাছটা তোলার চেষ্টা করলো, মাটি থেকে গাছের লম্বা লম্বা শিকড় বাইরে বেরিয়ে এলো আর লালার শরীরকে আঁকড়ে ধরলো। আরে আরে, কে বলু বলু, আমায় বাঁচা 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 বাঁচা, আমায় বাঁচা। লালাকে বাঁচানোর জন্য ওর চেলারা এলো আর গাছের শিকড় ভোলু মোলুকেও আঁকড়ে ধরলো। বাঁচাও, আরে বাঁচাও বাঁচাও। আরে লালা, তোর জন্য আমরাও ফেসে গেলাম, বাঁচাও। গাছের শিকড় লালার সাথে সাথে ভোলু মোলুকেও মাটিতে ঢুকিয়ে নিল। আর আমাদের কেউ বিরক্ত করবে না। একদম। লালার মৃত্যু হলো আর সেদিনের পর থেকে নন্দন আর মিনার পাশাপাশি গ্রামবাসীদের জীবনেও শান্তি ফিরে এলো। সবাই লালার হাত থেকে মুক্তি পেল। নন্দনের সোনার টমেটো গাছ ওকে তো বড়লোক বানালোই, পাশাপাশি ও লালার মতো খারাপ লোককেও শেষ করলো। মুকুন্দের তাল গাছের বাগান ছিল। ও তাল গাছে উঠে তাল পাড়ত আর তারপর এই তাল ব্যবসায়ীদেরকে বিক্রি করে টাকা রোজগার করত। আরে ভাই, এবার তুমি বেশি তাল দেওয়ার ব্যবস্থা করো, বাজারে তালের চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে স্যার, কাল থেকে বেশি তাল দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে। মুকুন্দ আর ময়ূরীর একটা মেয়ে ছিল, মিনা। মিনা, কোথায় তুই? এক্ষুনি তো এখানেই ছিল, মনে হয় বান্ধবীদের সাথে খেলতে গেছে। কিন্তু তোমার ওকে দিয়ে কি দরকার? আরে ও তাল খেতে চেয়েছিল, তাই দেখ ওর জন্য কিছু টাটকা তাল পেড়ে নিয়ে এসেছি। তক্ষুনি মিনা, আরে বাহ, তাল, এই সবগুলো আমি খাবো। হ্যাঁ, তোর জন্যই এনেছি, আস্তে আস্তে খা। গ্রীষ্মকাল হোক বা বর্ষা, মুকুন্দ সব ঋতুতে তাল গাছে উঠত। একদিনের কথা, টানা 2 দিন ধরে বৃষ্টি থামছিলই না। ভগবান করুক এর বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আজকে গাছে সাবধানে ওঠো, সব ডাল ভেজা থাকবে। হ্যাঁ, সাবধানেই চড়বো। আমি কি নতুন নাকি? আমি জানি তুমি সব জানো, তাও খেয়াল রেখো। হ্যাঁ আমার সোনা বউ, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসব। ঠিক আছে। মুকুন্দ তাল গাছে উঠতে শুরু করলো
আর এক এক করে সাবধানে তাল পাড়তে শুরু করলো। কিছু সময় কেটে গেল। তারপর হঠাৎ মিনা ওখানে পৌঁছলো। বাবা! মিনার আওয়াজ শুনে মুকুন্দের ধ্যান সরে গেল আর ও পা পিছলে সোজা মাটিতে পড়ে গেল। বাবা! মিনা সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসীকে ডাকলো। সবাই দৌড়ে এলো। কাকা, বাবা পড়ে গেছে। গ্রামবাসীরা দৌড়ে ওখানে পৌঁছলো। মুকুন্দের অপারেশন করা হলো, কিন্তু এবারও আর নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না। এবার কি হবে? এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভগবান আমাদেরকে দুঃখ দিয়েছে, তখন উনিই রাস্তা দেখাবেন। কিন্তু কিভাবে? আমি পঙ্গু হয়ে গেছি। এর থেকে তো মৃত্যু হলেই ভালো হতো। এরকম বলো না, তুমিই আমাদের জীবন। ময়ূরী আর মুকুন্দ চিন্তায় ছিল যে ওদের জীবন এরপর কি করে চলবে। কিছুদিন পর মুকুন্দকে বাড়ি আনা হলো। ময়ূরী আর মুকুন্দের জমানো সব টাকা ওর চিকিৎসায় শেষ হয়ে গেছিল। আমি কোথাও কাজ খুঁজবো। তুমি বাইরের কাজ আর ঘরের কাজ একা কি করে সামলাবে? আমি কিছু না কিছু করে নেব। কিছু তো এমন কাজ হবে যেটা আমি এই অবস্থাতেও করতে পারবো। না না, তুমি বিশ্রাম নাও। না ময়ূরী, আমি এইরকম ভাবে তোমার উপর বোঝা হতে পারবো না। কিন্তু এরকম অবস্থায় তুমি কি বা করতে পারবে? কিছু তো একটা করতেই হবে। পরের দিন থেকে ময়ূরী কাজ খুঁজতে শুরু করে দিল। ও অনেক দোকান আর কারখানায় গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। আমি কোনো কাজ তো পাচ্ছি না, ভাবছি কোনো ব্যবসাই শুরু করে দিই। কি রকম ব্যবসা? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আজকে বাজারে পকোড়ার দোকান দেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমিও তো ভালো পকোড়া বানাতে পারি, তো আমি যদি পকোড়া বিক্রি করি? করতে তো পারো, কিন্তু সবাইকার দোকানের পাকোড়া খুবই পছন্দ, তাই তোমাকে নতুন কিছু করে পাকোড়া বানাতে হবে। নতুন কিরকম? যেমন চাইনিজ পাকোড়া হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরকম কিছু একটা। এরকম কিছু। মিনা, তুই বল, তোর আর কি খেতে ভালো লাগে? আমার তো ম্যাগি ভালো লাগে। ম্যাগি পকোড়া কেমন হবে? ম্যাগির পাকোড়া ওরকমটা হয় নাকি? হ্যাঁ, তাও আবার খুব মুচমুচে। যা মিনা, দৌড়ে এক প্যাকেট ম্যাগি নিয়ে আয়। মিনা ম্যাগি কিনতে চলে গেল, আর কিছুক্ষণ পর দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এলো। ময়ূরী ম্যাগি সেদ্ধ করলো, শুকিয়ে কিছু মশলা মিশিয়ে রেখে কড়াইতে ম্যাগি পকোড়া ভাজতে শুরু করে দিল। মিনা এক দৃষ্টিতে ওর মায়ের হাত দেখছিল। যখনই ম্যাগির পকোড়া ভেজে বাইরে এলো, মিনা ঝট করে একটা পকোড়া তুলে খেতে শুরু করে দিল। আরে আরে, গরম, খুব সুস্বাদু হয়েছে মা, বাহ। মিনা একটা ম্যাগি পকোড়া নিজের বাবাকেও দিল। এটা তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, আমি বলেছিলাম না যে এটা খুব সুস্বাদু হয়। এই ম্যাগি পকোড়া কি বাজারে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো আগুন লাগিয়ে দেবে। ময়ূরী এটা শুনে খুশি ছিল। কিছুদিন পর ময়ূরী আর মুকুন্দ মিলে বাজারে ম্যাগি পকোড়ার স্টল বসালো। এটা কি আন্টি? ম্যাগি পকোড়া। ম্যাগির পকোড়া? হ্যাঁ। এক প্লেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নাও। ময়ূরী ওই মেয়েটাকে ম্যাগি পকোড়া দিল। বাহ, খুব সুস্বাদু খেতে, আজ অব্দি এরকম পকোড়া কোথাও খাইনি। ওই মেয়েটাকে দেখে আরো অনেক লোক ময়ূরীর ম্যাগি পকোড়া খেতে এলো। কাকিমা, এটা তো হেভি। মুকুন্দ ম্যাগি পকোড়া ভাজতে ময়ূরীকে সাহায্য করছিল। ও পঙ্গু ছিল। প্রথম দিন ময়ূরী আর মুকুন্দের ভালো রোজগার হয়েছিল। ওরা খুশি মনে বাড়ি ফিরে এলো। ভাবতে পারিনি যে আমাদের এত ভালো রোজগার হবে। এই দুঃখের সময় এটাই একটা সুখের বিষয়। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের সব দুঃখ কেটে যাবে, তুমিও ঠিক হয়ে যাবে। পুরো পরিবার আশার আলোর প্রভাব পড়ছিল। সবাই একসাথে খেটে চেষ্টা করতে লাগলো। ওদের ম্যাগি পকোড়ার ব্যবসা এগোচ্ছিল।
গ্রাহকদেরও ভিড় হতে শুরু হলো, আর আশাপাশি ওদের রোজগারও বেড়ে গেল। ম্যাগি পকোড়া তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। ওদের রোজগার এত বেড়ে গেল যে মুকুন্দের ভালোর থেকে ভালো চিকিৎসা শুরু হয়ে গেল। এই চিকিৎসায় মনে হয় মুকুন্দ আপনি হাঁটতেও পারবেন, কিন্তু সেট অফ সার্জারি করতে হবে। এই চিকিৎসায় আপনার শরীর ভালো রেসপন্ডও করছে। এই খবরটা পুরো পরিবারের জন্য আনন্দের ছিল। 6 মাস পর আজ ময়ূরী ম্যাগি পকোড়ার বড় দোকান খুলল, আর এই আনন্দ মুকুন্দ আরও বাড়িয়ে দিল। আজ অল্প সময়ের জন্যই মুকুন্দ দাঁড়াতে শুরু করলো। এটা আশার সেই আলো যাতে বোঝা যায় মুকুন্দ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর এগুলো সব এদের একটা ম্যাগি পকোড়ার জন্য হয়, আর পরেও এই ম্যাগি পকোড়া বিখ্যাতই থাকবে। গল্পটা হলো আজবনগরের। আজবনগরে গোপী তার স্ত্রী শিলার সাথে থাকত। গোপী খুবই গরিব ছিল। নিজের স্ত্রী শিলার সাথে শ্রমিকের কাজ করত খাদানে। গোপী আর শিলা সারা দিন ময়দানে পাথর ভাঙার কঠিন পরিশ্রম করত, আর রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে নিজেরা ঘুমিয়ে পড়ত। একদিন সকালে যখন গোপী আর শিলা কাজে যাচ্ছিল, তখন শিলা গোপীকে বলল, আজ খুব দুর্বল লাগছে, হাঁটতেও ইচ্ছে করছে না। আরে কিছু না, নাইট শিফটের জন্য এরকম হচ্ছে। গোপী আর শিলা ময়দানে পৌঁছে পাথর ভাঙতে শুরু করে দেয়। হঠাৎ করে পাথর ভাঙতে ভাঙতে শিলা পড়ে গেল। গোপী শিলার দিকে দৌড়ে গেল, জল খাইয়ে শিলার জ্ঞান ফেরালো। শিলার জ্ঞান ফিরতেই ঠিকাদার বলল, আয় গোপী, ওকে হাসপাতালে নিয়ে যাও, এই নাও টাকা। ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে গোপী সরকারি হাসপাতালে এলো। শিলার চেক আপ করিয়ে ডক্টর বলল, রক্ত কম হওয়ার জন্য দুর্বলতা, তাড়াতাড়ি রক্ত দিতে হবে। ডাক্তারবাবু, কত খরচা হতে পারে? খরচা তো অনেক হবেই। আর অন্য কোনো চিকিৎসা আছে কি? যদি রক্ত দিতে না চাও তাহলে ওকে রোজ টমেটোর জুস খাওয়াও। টমেটোর জুস? বাজারে তো টমেটোর অনেক দাম চলছে, সেটা তুমি দেখো, আমি আমার কাজ করেছি। গোপী শিলাকে বাড়ি নিয়ে এলো, আর শিলাকে শুইয়ে দিয়ে টমেটো খুঁজতে বাইরে বেরিয়ে পড়ল। আমার কাছে টাকা নেই। টাকা নেই তো টমেটোর নেই, চাষিরা তো অনেক দাম চাইবে, এবার আমি কি করব? হাঁটতে হাঁটতে গোপী এরকমই ভাবছিল। তখন ওর নজর শাহুকারের ঘরের সামনে একটা ডাস্টবিনের ওপর পড়ল। ডাস্টবিনে একটা পচা টমেটো ছিল। কারোর কাছ থেকে ভিক্ষা চাওয়ার থেকে এই টমেটোর বীজ মাটিতে পুঁতে দিই, সময় লাগবে কিন্তু নিজের গাছেই টমেটো হবে। গোপী পচা টমেটো বাড়ি নিয়ে এলো, আর টমেটোর বিচি ঘরের সামনে ছড়িয়ে দিল, আর ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে রাতে জমি কাঁপতে শুরু করলো, আর ওদের ঘুম ভেঙে গেল। মনে হয় ভূমিকম্প এসেছে। না না, ভূমিকম্প না, ময়দানে ব্লাস্ট হয়েছে হয়তো, শুয়ে পড়ো। সকাল হয়ে গেল। গোপী বাড়ির বাইরে এলো। বাইরে এসেই ও দেখলো যে ওর সামনে একটা বিরাট টমেটো দাঁড়িয়ে আছে, যেটা একটা পাহাড়ের মতো ছিল। গোপী নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। ও চিৎকার করে শিলাকে ডাকলো। শিলা বাইরে এলো, আর টমেটো দেখে ও হতবাক হয়ে গেল। কালকেই তো বীজ লাগালাম, আর আজ এত বড় টমেটো। কি বুঝলে শিলা? না ব্লাস্ট হয়েছিল রাতে, না ভূমিকম্প হয়েছিল, মাটি কাঁপছিল কারণ এই টমেটো পড়েছিল। দেখতে দেখতে খবরটা পুরো আজবনগরে ছড়িয়ে পড়ল, আর বিশাল টমেটো দেখার জন্য লোকের ভিড় জমা হতে লাগলো। গোপী হাতে ছুরি নিয়ে টমেটো কাটতে লাগলো, তো হাতের ছুরিটাই কেটে গেল। বাপরে বাপ, এই টমেটোটা খুবই শক্ত। এবার জুস কি করে বের করব? তখনই ঠিকাদার ওখানে চলে আসে। টমেটো দেখে ঠিকাদারও হতবাক হয়ে গেল। মালিক, আজ আমি কাজে যেতে পারবো না, আমাকে টমেটোর জুস বের করতে হবে। আরে গোপী, আমি শিলার খবর নিতে এসেছিলাম, কিন্তু এই টমেটোর দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি টমেটোর জুস বের করেছো? কিভাবে বের করবো মালিক? টমেটোটা এত শক্ত যে ছুরিটাও কাজে লাগছে না। ছুরি দিয়ে কাজ হবে না, আমি ময়দান থেকে বোরকেল মেশিন, কিছু ট্যাঙ্কার আর ওয়াটার পাম্প বানিয়ে দিচ্ছি।
বোরবেল মেশিন দিয়ে ফুটো করে পাম্প দিয়ে জুস বের করতে হবে, বুঝলে? তারপর আর কি, ঠিকাদার তাড়াতাড়ি ফোন করলো আর সব জিনিস হাজির হয়ে গেল। বোরওয়েল মেশিন টমেটোর ওপরে তোলা হলো আর টমেটোকে ড্রিল করা হলো। তারপর টমেটোর ফুটোতে ওয়াটার পাম্প ঢোকানো হলো আর পাইপ ট্যাঙ্কারে ঢুকিয়ে দেওয়া হলো। পাম্প চালু হতেই টমেটোর জুস ট্যাঙ্কে ভর্তি হতে শুরু করে দিল। দেখতে দেখতে 20টা ট্যাঙ্কি ভর্তি হয়ে গেল আর টমেটো চুপসে মাটিতে পড়ে গেল। 20 ট্যাঙ্কি জুস বের করা হয়েছে গোপী। এইটা শুনে গোপী হয়রান হয়ে গেল। শিলা সারা জীবন খেলেও শিলা এত জুস শেষ করতে পারবে না। 20টা ট্যাঙ্কির জুস দিয়ে কি করব? তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। ঠিকাদারের কথা শেষ হতে না হতেই একটা কোম্পানির কিছু অফিসার ওখানে চলে এলো আর বলতে লাগলো, মিস্টার গোপী, আমার লন্ডন সস কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি সস তৈরি করে, তার জন্য টমেটোর জুস চাই। আমরা তোমার সব জুস কিনে নেব। তুমি কি জানো গোপী, 20টা ট্যাঙ্কির ওরা কত টাকা দেবে? পুরো 5 কোটি টাকা। কথাটা শুনেই শিলা আর গোপীর মাথা ঘুরে গেল। এটা তো খুবই ভালো কথা, কিন্তু সব জুস আপনারা নিয়ে যাবেন তো শিলা কি খাবে? কোনো মজা করছো গোপী? যত খুশি তত রেখে দিন, কিন্তু আপাতত 5 কোটি টাকার চেকটা আপনার কাছে রেখে দিন। এরকম বলে অফিসার গোপী আর শিলাকে 5 কোটি টাকার চেক ধরিয়ে দিল। এইভাবে বিশাল টমেটোটা শিলা আর গোপীর শুকনো জীবনটা রসালো আর রঙিন করে তুলল। রঘু একজন সার্কাসের লোক ছিল। গ্রামে গ্রামে গিয়ে ও কলা প্রদর্শন করত। ওর বউ রঞ্জনা আর 10 বছরের ছেলে ভীমও ওদের সাথেই সার্কাস করত আর নিজেদের জীবনযাপন করত। একদিন বিকেলে সার্কাস শেষ করে রঘুর ফ্যামিলি নিজেদের জামা কাপড় নিয়ে অন্য গ্রামের দিকে রওনা দিল। বাবা, আমরা কোথায় যাচ্ছি? জানি না রে বাবু, শুধু চলতে থাক। সামনে যে গ্রাম আসবে, 1 সপ্তাহে ওখানেই ডেরা বাঁধবো, ওখানেই খাবো আর ওখানেই রোজগার করব। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, কিন্তু কোনো গ্রাম আসলো না। তিনজনই জঙ্গলের রাস্তা দিয়ে ক্লান্ত হয়ে একটা নদী কিনারায় পৌঁছে গেল। আরে শোনো, এই নদী তো আমাদের রাস্তা আটকাচ্ছে। দাঁড়াও, নিশ্চয়ই এখানে কোনো নৌকা থাকবে যা আমাদের নদী পার করে দেবে। এরকম বলে রঘু বোটের অনেক খোঁজ করল, কিন্তু ও কোনো বোট খুঁজে পেল না। নিরাশ রঘু ফেরত চলে এলো। চারিদিকে শুনশান, না কোনো নৌকা না কোনো মানুষ। কি করি? যে গ্রাম থেকে বেরিয়েছিলাম ওই গ্রামেই ফেরত চলে যাই। সকালে আসবো, তাহলে বোটও পেয়ে যাব। না, ফিরে যাওয়াটাও বোকামি হবে। এখানেই নদীর ধারে আশ্রয় নিয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর তারপর সকালে এগোনো যাবে। ঠিক আছে, তুমি লাকড়ি নিয়ে চলে এসো, আমি খাবারের তৈরি করছি। রঘু লাকড়ি নিতে চলে গেল। ভীম নদীর কিনারায় খেলতে শুরু করলো আর রচনা খাবার বানানো শুরু করে দিল। রঘু শুকনো লাকড়ি নিয়ে এলো আর ও আগুন জ্বালিয়ে দিল। রঞ্জনা খাবার তৈরি করলো আর আগুনের ওপরে সবজি রেখে দিল আর রুটির আয়োজন করতে শুরু করলো। সবজি তৈরি হতেই রঞ্জনা রুটি বানানো শুরু করলো আর তিনজনই খাবার খেতে বসে পড়ল। তক্ষুনি নদীর কিনারায় একজন শিকারী এলো। তিনজনকে দেখে শিকারী ওদের কাছে এসে বলল, তোমরা তিনজন কারা? এখানে ডেরা জমিয়ে বসেছো কেন? আমরা সার্কাস দেখাই স্যার, রাত হয়ে গেছে তাই এখানেই বিশ্রাম নিচ্ছি, সকালে চলে যাব। পাগল নাকি? খাবার খেয়ে এখান থেকে চলে যাও। কোনো সমস্যা নেই স্যার। এটা জঙ্গল এলাকা, মাঝরাতে জঙ্গলের পশুরা জলে খেতে এখানে আসে, এমনকি বাঘও আসে এখানে। বাঘের নাম শুনে তিনজনই একদম কেঁপে উঠল। শিকারী তিনজনকে সাবধান করে বেরিয়ে পড়ল। শোনো, এখন আমরা কি করব? পিছনে ফেরার শক্তি নেই, আর সামনে যাওয়ার নৌকায়ও নেই। যা হবে দেখা যাবে, শুয়ে পড়ো এখন। এরকম বলে হতাশ রঘু ওদের সাথে নদীর কিনারাতেই ঘুমিয়ে পড়ল। হে ভগবান, এখন কি করব? আমাদের নৌকো পার করে দাও ভগবান। যে হঠাৎ করে রঞ্জনার নজর পড়ল বেঁচে থাকা আটার ওপর।
আর ওর মাথায় একটা আইডিয়া আসলো। আটা নিয়ে রঞ্জনা একটা রুটি বেলা শুরু করে দিল। রঞ্জনা রুটি বেলতে থাকলো আর বেলতে বেলতে ও একটা বিশাল আকারে রুটি বানিয়ে ফেললো। এবার এই রুটিটাকে আমি আগুনে বানাবো। রঞ্জনা বিশাল আকারের রুটিটা তুললো আর আগুনের ওপরে রাখলো। একটুক্ষণ পরেই রুটি ফুলে তৈরি হয়ে গেল। অর্ধেক কাজ তো হয়ে গেছে, এবার বাঁচলো বাকি কাজ। রঞ্জনা রুটিটাকে বোটের আকার দিতে শুরু করলো। অনেক পরিশ্রমের পর নিজের কাজ করতেই রঞ্জনা রুটির একটা খুব সুন্দর বোট বানিয়ে দিল। বোট তৈরি হয়ে গেছে, এবার তো পুরো পরিবার জামা কাপড় সহ নদীর ওপারে পৌঁছে যাব। তারপর আর কি ছিল, উৎসাহিত রঞ্জনা রঘু আর ভীমকে আওয়াজ দিল, আরে শোনো ভীমু, উঠে পড়, চলো জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা নদীর ওপারে যাব। আওয়াজ শুনে রঘু আর ভীম জেগে পড়ল আর রঞ্জনার দিকে আশ্চর্যজনক নজরে দেখতে শুরু করলো। তুমি কি পাগল? নৌকা ছাড়া নদী পেরোবো কি করে? কে বললো যে বোট নেই? ওই দেখো। রঞ্জনা রুটির তৈরি বোটের দিকে ইশারা করলো। বোট দেখে রঘু আর ভীম আশ্চর্য হয়ে গেল। রুটির নৌকা? এটা তুমি কিভাবে বানালে? তখনই হঠাৎ করে বাঘের গর্জন শুনতে পেল। কথা বলো না, বাঘ চলে এসেছে, বোটে বসো আর চলো। তিনজনে জিনিসপত্র নিয়ে বোটের মধ্যে রাখলো আর বোটকে জলে নামিয়ে দিল আর বোট ভাসতে শুরু করলো। তারপর তিনজন বোটে বসে আর বোট নদীর জলে ভাসতে ভাসতে আগে এগোতে থাকলো। ধন্যবাদ ভগবান, আমরা বেঁচে গেলাম বাঘের থেকে। তখনই হঠাৎ বোট কাঁপতে শুরু করলো। রঘু বোটের নিচে দেখলো মাছ বোটকে খাচ্ছিল। বাঘের থেকে তো বাঁচলাম, কিন্তু মাছদের থেকে কি করে বাঁচবো? মাছেরা নিচ থেকে নৌকো খাচ্ছে। হে ভগবান, এটা তো আমার মাথায় আসলোই না। এত গভীর নদী, আমরা তো ডুবেই মরে যাব। তখনই ভীম বলল, বাবা মা ভয় পেও না, মনের সাহস রাখো, বেঁচে যাওয়ার রুটিগুলো এনেছো তো? তাতে কি হবে বাবা? আমরা রুটি টুকরো করে জলে ফেলবো আর মাছেরা তাতে ভেবাচেকা খেয়ে যাবে। হ্যাঁ, ভীমু ঠিকই বলেছে। তারপর কি ছিল, রঞ্জনা তাড়াতাড়ি বেঁচে থাকা রুটি বার করলো আর তিনজনই রুটি টুকরো টুকরো করে নদীর মধ্যে ফেলতে শুরু করলো। রুটির টুকরো দেখে মাছেরা বোট ছেড়ে জলের মধ্যে অন্য রুটিগুলো খেতে শুরু করে দিল আর এইভাবে তিনজনই রুটির টুকরো ফেলতে শুরু করলো জলে আর তাড়াতাড়ি আগে এগোতে শুরু করলো। এরকম করতে করতে সকাল হয়ে গেল আর তিনজনই রুটি বোটের সাথে নদীর অন্য কিনারায় পৌঁছে গেল একদম সুরক্ষিতভাবে।